নমস্কার বন্ধুরা। ভারত সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ সমস্ত সরকারি চাকরিজীবী এবং পেনশনারদের জন্য একটি বড় বিজ্ঞপ্তি জারি করলো। বিষয়টা কি, যে কোনো সরকারি কর্মচারী অবসরের সময় তার যে পেনশনারি যে বেনিফিটগুলো পাবে, বা ঘুরিয়ে বলা যায় যে পেনশন সংক্রান্ত যত সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলি পাওয়ার নির্দিষ্ট টাইম লাইন, কতদিনের মধ্যে পেতে হবে, কতদিনের মধ্যে তাকে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে, আর পেনশনার বা এই সরকারি কর্মচারীকে বা তার রিটায়ারমেন্টের কাগজপত্র কতদিনের মধ্যে জমা করতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু সঠিকভাবে টাইমলাইন বেঁধে দিয়েছে, অর্থাৎ নির্দিষ্ট দিন বেঁধে দিয়েছে, এর বাইরে কিন্তু হবে না। কারণটা কি, এটা নিয়ে পেনশনার বা সরকারি কর্মচারী সংগঠনের একটা দাবি ছিল কি, একটা নির্দিষ্ট গাইডলাইন না থাকলে তাদের পেনশন পেতে সমস্যা হচ্ছে, এবং সেটা দেখা যাচ্ছে অনেক দিন পরপর ডিলে হয়ে তারা কিন্তু সঠিক সময় পেনশনটা পাচ্ছে না, এবং অবসর জীবনে তারা কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ছে। তো এই নিয়ে লেটেস্ট যে বিজ্ঞপ্তিটি জারি করেছে, দেখুন এখানটা কেন্দ্রীয় লোক নির্মাণ বিভাগ 30/1/2024, এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু আরও আগে দিয়েছে পেনশন অ্যাকাউন্ট অফিস 5ই জানুয়ারি 2024। তো যাই হোক, এরকম একটা বিজ্ঞপ্তি দিয়েছে। তো দেখে নিই পেনশন সংক্রান্ত সুযোগ সুবিধা পেতে হলে কবে কি ডকুমেন্টস জমা করতে হবে, আর কবে আপনি কতদিনের মধ্যে আপনি পেনশন সংক্রান্ত সুবিধাগুলি পাবেন, যে পেনশন কত তারিখে পাবেন, বা আরও যে সুযোগ সুবিধাগুলো। দেখুন এখানে নোটিফিকেশানটি মানে ইংরেজিতে, তো আমরা এটাকে বাংলায় তর্জমা করে আপনার সামনে তুলে ধরেছি। দেখুন, যে সমস্ত অফিসার বা সরকারি কর্মচারী রিটায়ারমেন্ট নেবেন, তাদের তালিকা তৈরি করতে হবে কতদিনের মধ্যে, তাদের রিটায়ারমেন্টের 12 থেকে 15 মাসের মধ্যে, এবং সেটা কে করবে, সংশ্লিষ্ট অফিসের প্রধান, এবং তার নির্দিষ্ট সময় কবে, প্রত্যেক বছর 1 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 1 জুলাই এবং 1 অক্টোবর, এটা 56(1) ধারা অনুযায়ী কিন্তু করতে হবে। অর্থাৎ 1 জানুয়ারিতে যতজন কর্মচারীর অবসর নেওয়ার সময় চলে এসছে, 12 থেকে 15 মাসের মধ্যে সে অবসর নেবে, তাদের লিস্ট পাঠাতে হবে। 1 এপ্রিল এই রকম দেখা হবে যে আরও 12 থেকে 15 মাসের মধ্যে যারা অবসর নেবে তাদের লিস্ট পাঠাতে হবে। এইরকম করে প্রত্যেক বছর ধরে কিন্তু পেনশন সংক্রান্ত এই কাজটি কন্টিনিউ থাকবে। এছাড়া বিভাগীয় প্রধান বা অফিসের প্রধানের আরও কী কাজ, পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের তালিকায় যোগাযোগ করতে হবে। কবে তারা যোগাযোগ করবে এই সংক্রান্ত লিস্টটা নিয়ে, 31 জানুয়ারি। দেখুন ওখানে 1 জানুয়ারি কিন্তু তারা তথ্য নেবে বা তালিকা তৈরি করবে, তারা কিন্তু তারপরে যোগাযোগ করবে 31 জানুয়ারি, ওই মাসের শেষগুলোতে, 30 এপ্রিল, 31 জুলাই এবং 31 অক্টোবর। এখানে অফিসের প্রধান সমস্ত ডকুমেন্টস নিয়ে তার সমস্ত তথ্য মানে সত্যতা যাচাই করবেন, এবং সেই সঙ্গে অবশ্যই যদি একজন সরকারি কর্মচারী চাকরির মেয়াদ ব্যতীত অন্য কারণে অবসর গ্রহণ করে, তো সেক্ষেত্রে কিন্তু ওই অফিসের প্রধান তৎক্ষণাৎ পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসে যোগাযোগ করবে। এটা কিন্তু 56(3) ধারা অনুযায়ী। নো ডিমান্ড সার্টিফিকেট পাওয়ার জন্য যে পুল আছে বা ব্যবস্থা আছে, সেটা কীভাবে হবে সেটাও কিন্তু অফিসের প্রধান করবে। অবসর গ্রহণের 12 মাস আগে, অর্থাৎ যবে সে রিটায়ারমেন্ট নেবে তার আগে 12 মাস আগে কিন্তু নো ডিমান্ড সার্টিফিকেট তাকে পাওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে, এবং এটা হচ্ছে 56(4) ধারা অনুযায়ী। যোগ্যতার পরিষেবা, অর্থাৎ কোয়ালিফাইড সার্ভিস বা আরও যে ক্লারিফিকেশানগুলো থাকে, সমস্ত তথ্য যে যাচাই, এটাও কিন্তু করবেন অফিসের প্রধান। কবে, অবসরের 12 মাস আগে থেকে শুরু করবেন, আর অবসর গ্রহণের তারিখ থেকে 8 মাসের মধ্যে কিন্তু তার কাজটা শেষ করতে হবে। এটা 59 ক এবং খ ধারা অনুযায়ী এই নিয়মটা কিন্তু তাকে করতেই হবে। এটা অফিস প্রধানের কাজ। কতদিনের মধ্যে, অবসর গ্রহণের, ওই কর্মচারী অবসর গ্রহণের 12 থেকে 8 মাসের মধ্যে, মানে আগে, এই তাকে তার কোয়ালিফাইং সার্ভিস মানে হিসাব সব কিছু তাকে কিন্তু করতে হবে। তার সব কিছু গড় বেতন কত কী তার বেতন আছে, কত কী সে পেনশন, সমস্ত কিছু। এছাড়া কর্মচারীকে যখন কোনো তথ্য চাওয়া হবে, সে যে পদক্ষেপগুলো নেবে, যেটা করবে সেটা হচ্ছে সেই অফিসের প্রধান, এবং অবসরের 4 মাস আগে, অবসরের 8 মাস আগে, তো তাকে কিন্তু 8 মাসের আগে কর্মচারীর কাছ থেকে তার তথ্য কিন্তু যাচাই করে নিতে হবে, বা তার কাছ থেকে তথ্যগুলো নিয়ে নিতে হবে। এবারে আসি যে অবসর যিনি নেবেন কর্মচারী, তার যদি কিছু কাগজপত্র জমা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু অবসরের 6 মাস আগে সে জমা করবে। মানে থাকে বলতে তাকে অবশ্যই জমা করতে হবে, বিভিন্ন ধরনের ডকুমেন্টস বা ফাইল সমস্ত কিছু কিন্তু 6 মাস আগে তাকে জমা করতে হবে। এবং অফিসের প্রধান পে অ্যান্ড অ্যাকাউন্ট অফিসে কাগজপত্র পাঠাবে কবে, অবসরের 4 মাস আগে। এটাও কিন্তু তাকে অবসরের 4 মাস আগে তাকে করতে হবে। এছাড়া গ্রহণযোগ্য পেনশন, অর্থাৎ পেনশনের হিসেব, বেতন, গ্র্যাচুইটি পরীক্ষা ইত্যাদি, বা পেনশন প্রদানকারী কর্তৃপক্ষের কাছে পিপিও ফরওয়ার্ড করা, অর্থাৎ যেখানে পেনশনটা হবে, তো সেখানে পিপিওটা ফরওয়ার্ড করতে হবে বেতন এবং অ্যাকাউন্ট অফিস থেকে, অর্থাৎ
পেনশন অ্যাকাউন্ট অফিস থেকে কবে? অবসরের 1 মাস আগে, অর্থাৎ অবসরের 1 মাস আগে পিপিও কিন্তু ফরওয়ার্ড করতে হবে যেখান থেকে পেনশনটা হবে। সিপাওতে পিপিও দেওয়া হবে কবে? অবসর গ্রহণের মাসের আগের মাসের শেষ কর্মদিবস, অর্থাৎ সিপাওতে, অর্থাৎ সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিসে যে পিপিওটা দেওয়া হবে সেটাও কিন্তু করবে বেতন ও হিসাব অফিস, অর্থাৎ পেনশন অ্যান্ড অ্যাকাউন্ট অফিস। সেটা কবে? অবসর গ্রহণের মাসের আগের মাসে, অর্থাৎ যে মাসে অবসর নেবে তার আগের মাসের শেষ কার্য দিবস। এবারে সিপিপিসিতে, অর্থাৎ ব্যাংকে যে পিপিওটা পাঠানো হবে ব্যাংকের হল্টে, সেটা কবে? সেটা হচ্ছে অবসর গ্রহণ যে মাসে নিচ্ছে সেই মাসের 20 তারিখের মধ্যে, অর্থাৎ যে মাসে অবসর নিচ্ছে সেই মাসের 20 তারিখের মধ্যে তার পিপিওটা ব্যাংকে পৌঁছে যাবে। এবং অবসরপ্রাপ্ত কর্মচারীর কাছে পেনশনভোগীর অর্ধেক পিপিও হস্তান্তর করতে হবে। সেটা কবে? অফিসের প্রধান বা অফিসের প্রধান করবে। এবং কবে করবে? অফিসের অবসরের দিন। অর্ধেক বলতে তাকে যে প্রাথমিক যে একটা পিপিও দেওয়া হয় এটাকে অর্ধেক বলা হচ্ছে। প্রাথমিক প্রিলিমিনারি যেটা পিপিও দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হবে ওই অবসরের দিনে। অর্থাৎ সরকারি কর্মচারীকে আপনি জানেন যে প্রাথমিক একটা পিপিও দেওয়া হয় সার্টিফিকেট, সেটা নিয়ে তারা কাজ করতে পারে, সেটা হচ্ছে রিটায়ারমেন্টের দিনে। এবং সমস্ত আনুষ্ঠানিকতা, অর্থাৎ সমস্ত রকম প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং পেনশনভোগীর অ্যাকাউন্টে যে পেনশন জমা হবে যেটা করবে ব্যাংক বা সেই সংস্থা বা ট্রেজারি, সেটা কবে? অবসর গ্রহণের পরের মাসের শেষ তারিখ বা পিপিও বা সাপ্লিমেন্টারি যে একটা ডিটেলস আসবে সেইটা প্রাপ্তির 40 দিনের মধ্যে। তবে যেটা আগে হবে, যদি মাস আগে শেষ হয়ে যায় রিটায়ারমেন্টের সময়, যে মাসে রিটায়ারমেন্ট নিচ্ছে সেই মাসে, না হলে এই পিপিও আসার 40 দিনের মধ্যে, যেটা আগে হবে সেটাই কিন্তু তাকে মানতে হবে। এবং সেক্ষেত্রে বলা হয়েছে আরও কয়েকটি বিষয়। যারা সুপার অ্যানুয়েশনের কারণে রিটায়ারমেন্ট নিচ্ছেন না, অন্য কোনো কারণে রিটায়ারমেন্ট নিচ্ছেন, অর্থাৎ বয়সজনিত কারণ বা সরকারি নিয়মে রিটায়ারমেন্ট নিচ্ছেন না, অন্য কোনো কারণে রিটায়ারমেন্ট নিচ্ছেন, তাদের সমস্ত তথ্য পিপিও 6 মাসের মধ্যে কিন্তু তাদের রিটায়ারমেন্টের 6 মাস আগে কিন্তু কমপ্লিট করে পাঠাতে হবে এবং তার জন্য ফর্ম 5ও পূরণ করতে হবে এবং অন্যান্য ডকুমেন্টসগুলো কিন্তু নিতে হবে। এবার এখানে আরও কিছু তথ্য বলেছে যে কর্মচারীর অ্যাকচুয়ালি কাজ কী আছে। দেখুন, সরকারি কর্মচারী হিসাবে তার কাজ হবে কি? সমস্ত ডকুমেন্টস নিয়ে সন্তুষ্ট করতে হবে তার পরিষেবা ঠিকঠাক হয়েছে, তার কোনো সমস্যা নেই, বা তাকে আরও দেখাতে হবে তার যে নমিনিগুলো করে সেগুলো বৈধ এবং সেখানে এখনও তারা জীবিত আছে সেটা প্রমাণ করতে হবে। যে সকল কর্মচারী 12 থেকে 15 মাসের মধ্যে অবসর নিতে চলেছেন তাদের বিবরণ ইআইএসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যোগ করতে হবে এবং কর্মচারী বিভিন্ন ফর্মে, ফর্ম 1, ফর্ম এ, ফর্ম 3, স্থায়ী চিকিৎসা ভাতা, ফর্ম 5 ইত্যাদি পূরণ করে সঠিক সময়ে কিন্তু জমা দেবে রিটায়ারমেন্টের 6 মাস আগে। এছাড়া সিজিই জিআইএস, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যে হেলথ স্কিম আছে, তো সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট যে একটা যে মানে ইন্স্যুরেন্স আছে সেখানে তারা তাদের যে অবসর নেবে সেই বিষয়টাও কিন্তু নিশ্চিত করবে। এবং জিপিএফ, অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে যে তার কন্ট্রিবিউশন থাকে তার স্টেটমেন্ট, সেখানে কোনো কিছু ক্রেডিট বা ডেবিটের কোনো সমস্যা আছে না সেই সমস্ত ক্লিয়ার করে তাকেও কিন্তু এই বিষয়গুলো সন্তুষ্ট করতে হবে। এছাড়া বলেছে অফিসের প্রধান হিসেবে কী কাজ, এটা আর আমরা পড়ছি না কারণ এটা অনেকখানি ভিডিওটা বড় হয়ে যাবে। এছাড়া পেনশন এবং অ্যাকাউন্ট অফিসের কী কাজ সেইগুলো নিয়ে আরও একটু কিন্তু ডিটেলস দিয়েছে। যদি আপনারা দেখতে চান সেখানে মানে পজ করে একটু দেখে নিতে পারেন। আশা করি তথ্যটা দ্রুততার সঙ্গে বললাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।